জানি রঞ্জনা কেন চাইছে প্রাপ্তি আর অভির বিয়েটা হোক। এটা ওর স্বার্থপরতা নয়, সন্তান স্নেহ। অভির সাথে বিয়ে হলে হয়তো প্রাপ্তি সুস্থ হয়ে উঠবে, প্রাপ্তির জীবনটা সুন্দর হয়ে উঠবে, কিন্তু শুধু একটা হয়তো ওর উপর নির্ভর করে একটা ছেলের জীবন নষ্ট করাটা অন্যায়। প্রাপ্তির মতো অভিও তো আমাদেরই সন্তান। রঞ্জনার এই ভাবনা পাল্টে দিতেই হবে। কেমন দেখলে প্রাপ্তিকে? কি অবস্থা হয়েছে মেয়েটার? মুখের দিকে তাকাতে পারছিলাম না। ফুলের মতো ফুটফুটে আমাদের বাড়িতে গিয়ে কত হইচই করতো। আমি ভাবতাম বাড়ির বউ কি করে সামলাবো। আজ থেকে তো আমি মেয়েটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। জানি না কেন, হয়তো ট্রিটমেন্টে দেরি হয়ে গেল তাই। দেরি করলেন কেন? এই রোগে একদিন দেরি করা মানে দ্বিগুণ ক্ষতি। না, ব্যাপারটা হলো যে প্রাপ্তিকে তো এটা বলাই যাচ্ছিল না। নার্সিং হোমে ভর্তি করে কেমো দিতে গেলে ওকে না জানিয়ে তো সেটা করা সম্ভব না। তাই এখন কি প্রাপ্তি জেনে গেছে যে ওর ব্লাড ক্যান্সার হয়েছে? জেনে গেছে মানে কি ব্যাপার, কোন স্টেজে আছে, ডিটেলসে এত কিছু না জানলেও মোটামুটি একটা ধারণা করে নিয়েছে। অবশ্য আমরা ওকে বলতে পারিনি, মামনি এসে জানিয়েছে। মামনি ওকে পারলো বলতে? মামনি তো বরাবরই কঠিন কাজগুলো করে এসেছে, সেটা তুমিও জানো, আমরাও জানি। অবশ্য মামনি আমাদের রিকোয়েস্টে ওকে জানিয়েছে। প্রথম থেকে মামনিও হেজিটেট করছিল। প্রাপ্তি কিন্তু মামনির জন্যই বেঁচে যাবে। মামনির জন্যই তো ট্রিটমেন্টটা শুরু করা গেছে। মামনি নিশ্চয়ই বুঝতে পেরেছে ও যখন বাড়ির বউ হবে তখন আগে ওকে সুস্থ করে তোলা দরকার। আর কাজটা যত কঠিনই হোক না কেন সেটা করতেই হবে। সেটা কিন্তু করেওছে। ঘরের বউ করা তো পরের কথা, আগে সুস্থ হয়ে ওঠাটাই তো জরুরি। তারপরে তো অন্য বিষয়ে ভাবা যাবে, তাই না? হ্যাঁ, সুরজিৎকে আমি এটাই বলেছি। ও খুব তা দিচ্ছে বিয়ের জন্য, বলছে কি নাকি বিশেষ কারণ আছে। না না, বিশেষ কারণ কিছুই নেই। আসলে ওর মাথায় ঢুকেছে অভির বিয়ে দেবে, তাহলে দায়িত্ব নেওয়ার অভ্যেস তৈরি হবে। কিন্তু তড়িঘড়ি করে এই সমস্ত করার কোনো মানে হয় না। ঠিক তাই, আগে প্রাপ্তির সুস্থ হওয়াটাই ব্যাপার। না, সুরজিৎদা বলছিলেন প্রাপ্তি যদি মানসিকভাবে জোর পায়, তোমাদের বাড়িতে গিয়ে যদি সকলের মাঝখানে থাকে তাহলে। সে প্রাপ্তি গিয়ে থাকুক না আমাদের বাড়িতে, বিয়ের পর গিয়ে থাকতে হবে তার কি মানে আছে রঞ্জনা? প্রাপ্তি তো আমাদের ঘরেরই মেয়ে, সেসব এখন না ভাবাই ভালো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, মানে ট্রিটমেন্টটা এখন কেমন চলছে? সেটাও মামুনি দেখছে। ডাক্তার বলেছে বম্বেতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করালে সেরে যাবে। তাতে প্রচুর খরচ। মামুনি বলেছে যে সেটা নিয়ে ভাবতে হবে না, সেটা ওই বেয়ার করবে। আমাদেরও বলেছে। ও কিন্তু জানে যে আজীবন মুম্বাইতে রেখে চিকিৎসা করার ক্ষমতা আমার আছে, তবুও বলেছে তো। এই জন্য মামুনির জন্য আমার গর্ব হয়। আজ উঠি। চলো, আমি তোমাকে এগিয়ে দিই। তবে একটা কথা, এই অবস্থায় আমাদের সবাই উচিত হবে সর্বপ্রথম মেয়েটাকে সুস্থ করে তোলা। বিয়ে তো আর পালিয়ে যাচ্ছে না, ও আগে সুস্থ হোক।
সুকন্যাদির কথাগুলো কেন সুরজিৎদার কথার সঙ্গে মিলছে না? সুকন্যাদি কি তাহলে? দেখা যাক। একটা কথা তোমরা সবাই শুনে রাখো, অলোককে আমি বিশ্বাস করি, আর অভির যা কার্যকলাপ ওর কথায় আমি অলোককে অবিশ্বাস করব না। অভির ইম্যাচুরিটির সুযোগ নিয়ে মামাই এই কাজটা করেছে, আর একদিন না একদিন সেটা প্রমাণ হবে। কাউকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয়। মামনি ঠিকই বলেছে, বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাসটা ভালো নয়। অভিকে অন্ধবিশ্বাস করাটা আমার ঠিক হয়নি। কনস্ট্যান্ট মনিটরিং এর প্রয়োজন ছিল। আজকাল বাড়িটা যে কি হয়ে যাচ্ছে, যার দিকেই তাকাও সে চিন্তা করছে। শ্যামলী চিন্তা করছে তার ডিভোর্স নিয়ে, অভি চিন্তা করছে কোম্পানিতে কি করেছে সেই নিয়ে, আর মামনি সে তো বাড়ির সকলের জন্যই চিন্তা করছে। তার সঙ্গে তুমিও চিন্তা করছো। সবাই চিন্তা করে করে অসুস্থ করে তোলো বাড়িটাকে। একটা নার্সিং হোম তৈরি হোক। তোমার মতো যদি পৃথিবীর সমস্ত চিন্তা অশান্তি নিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারতাম সুকন্যা, তাহলে আমার মতো সুখী আর কেউ হতো না। প্রাপ্তিকে দেখে এলে? কিরম দেখলে? একই রকম। প্রাপ্তিকে দেখে আসার পর থেকে আমার মনটা খারাপ হয়ে আছে। বাইরে থেকে তো বোঝা যায় না ভেতর ভেতর কত কষ্ট পাচ্ছে মেয়েটা, বলো তো। হ্যাঁ, তা ঠিক। আর কষ্টটা তো কমবে না, যন্ত্রণা পেতেই থাকবে মেয়েটা। এটা তোমাদের ভুল ধারণা সুকন্যা। আজকালকার দিনে এটা কোনো রোগই নয়। এটা তোমায় আগে বহুবার বলেছি, এখনো বলছি। এ রোগ তাড়াতাড়ি সারে, এবং এই রোগটা নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। ওরা বোধহয় ব্যাপারটা বুঝে অনেক দূর এগিয়ে গেছে। মানে কথাবার্তা শুনে মনে হলো অভিপ্রাপ্তির ব্যাপারটা নিয়ে ওরা অনেক দূর ভেবে ফেলেছে। তুমি কি ওদের কথা দিয়ে এসেছো? তুমি কি বলে এলে? যা বাড়িতে বলো তাই? এ বিয়ে তুমি মানতে পারবে না, এ বিয়ে হবে না, এসব? আমি হ্যাঁ না কিছুই বলিনি। ওরা যা বোঝার বুঝবে। তবে আমি আবারও বলছি, প্রাপ্তির যে অবস্থা দেখে এসেছি, তাতে অভির সঙ্গে বিয়ে দেওয়া মোটেই উচিত হবে না। কেন হবে না বলো তো? রোগটা যখন সারবেই আমরা জানি, সেটা সারার আগে বিয়ে দেওয়া যা, সেরে যাবার পরে বিয়ে দেওয়া একই ব্যাপার। অভির বিয়ে তো আর অন্য কোথাও হবে না। অ্যাটলিস্ট ওই কলোনির মেয়েটাকে আমি ঘরের বউ করে কিছু দিয়ে আনতে পারবো না। স্যার, কি ব্যাপার? নিশ্চয়ই আর্জেন্ট কোনো ব্যাপার, না হলে তো এত রাত্রে আসার লোক তুমি নও। হ্যাঁ স্যার, একটু জরুরি ছিল স্যার। ঠিক আছে। না ম্যাডাম, আপনাকে নিয়ে কোনো অসুবিধা নেই। আসলে স্যারের মেন্টাল কন্ডিশনটা তো বুঝতে পারছিলাম না, তাই কথাটা বলবো কিনা ভাবছি। বসো বসো। আমার যা মেন্টাল কন্ডিশন, তাতে তুমি কথা বলাও যা, না বলাও তা, ওটা ইমপ্রুভ করবে না। যা বলার বলে ফেলো। না মানে, অভিকে কলোনিতে দেখলাম, মানে ও প্রায় ওখানে যাতায়াত করছে। হোয়াট? অভি কলোনিতে আবার? এই ছেলেটা আশ্চর্য, বারবার অপমানিত হয়ে ওই কলোনিতে যাওয়াটাও ছাড়তে পারছে। কলোনিতে অভি তো যেতেই পারে, তাতে ওনার কোনো বারণ নেই মনোজ। আর তুমি অভিকে ঠিক দেখেছো তো? কলোনির কারুকে অভির মতো দেখতে সেরকম অভির সঙ্গে আর কেউ ছিল না। তাহলে এটা কি এমন জরুরি কথা? হ্যাঁ, অভির সঙ্গে কেউ ছিল না ঠিকই, কিন্তু স্যার ওইখানে দাঁড়িয়ে না স্যার কাকে যেন ফোন করলো। অবশ্যই মেয়েটিকে হবে।
তারপরে বোধহয় মেয়েটা আসতে রাজি হলো না, ও ব্যস্ত হয়ে ফিরে গেল স্যার। দেখো দেখো সুকন্যা, তোমার ছেলের কীর্তিকলাপ, রায়বাড়ির একমাত্র বংশধর, আত্মসম্মান বলে কিচ্ছু নেই। ওই আস্থা করে ওকে ঢুকতে দিচ্ছে না, ও বারবার ওখানেই ছুটে যাচ্ছে। আমি কি একটু অভির উপরে নজরে রাখবো? ন্যাচারালি নজরে রাখবে, এটা জিজ্ঞেস করছো কেন? আজ ঢুকতে দেয়নি, কাল দেবে, ও আবার যাবে। কিছু দেখলেই আমার খবর দেবে। যাচ্ছে, ও কল্পনাও করতে পারবে। সুকন্যার কথা তো শুনলে, তুমি কি এর পরেও বাড়িতে মেয়েকে পাঠাবে? ভাবে ভাবে তুমি কি বুঝতে পারোনি যে সুরজিৎ চাইলেও সুকন্যা চায় না যে বিয়েটা হোক? দেখো, বিয়ে হয় দুই পরিবারের সকলের মতামত নিয়ে, একজনের মত নিয়ে বিয়ে হয় না। অঞ্জনা, সুকন্যা একজন নয়, সুকন্যা ও বাড়ির কর্ত্রী, তার কথায় অন্দরমহল চলে। শ্যামলী হলেও তুমি কথাটা বলতে পারো। আসলে তুমি ধরেই নিয়েছো প্রাপ্তির এই অসুখটা কোনোদিনই সারবে না, শ্বশুরবাড়িতে গিয়েও এই রোগটা নিয়েই থাকবে। আজকের দিনে কোনো অসুখ সারে না এটা বলা মুশকিল, ঠিকমতো চিকিৎসা হলে নিশ্চয়ই সেরে যায়। হ্যাঁ, ইন্দ্রাণীও তো এসে সেই কথাই বলে গেল, বলল বম্বেতে নিয়ে গেলে নাকি সেরে যাবে। হ্যাঁ, তা আগে সারতে দাও। আমি যথাসাধ্য চেষ্টা করবো আমার মেয়েকে সারিয়ে তোলার, কিন্তু আগে অসুখটা সারুক, তারপর বিয়ে দিও। এখন কেন? কারণ এই রোগের ট্রিটমেন্টের জন্য শুধু অর্থ থাকলেই হয় না, অর্থবলের সাথে লোকবলও দরকার, যেটা ওদের আছে, আমাদের নেই। আর তুমি ওকে চিকিৎসা করানোর জন্য বম্বে নিয়ে যাবে, তোমার কাজের ক্ষতি হবে। এদিকে সংসারটা এবার চলবে কি করে বলো? ওদের বাড়িতে কত লোক আছে, ইন্দ্রাণী, শ্যামলী, অভি, সকলে মিলে যদি... না, আমাকে আর কঠিন হতে বাধ্য করো না। পরের বাড়িতে, পরের দয়ায়, পরের সহানুভূতিতে আমার মেয়ে বাঁচবে, এটা আমি চাই না। তুমি চাইছো প্রাপ্তির সঙ্গে অভির বিয়ে হোক, আমিও চাই, প্রাপ্তিও তাই চায়, কিন্তু সেটা সম্পূর্ণ প্রাপ্তি সুস্থ হয়ে ওঠার পর, আগে নয়। রঞ্জনা, তুমি যখন বলছো তখন সুরজিৎ বাবুর সাথে তাহলে কথা বলে নিও। না বাপি, কারোর সঙ্গে কিছু কথা বলতে হবে না। তুমি যেটা বলছো সেটাই ঠিক। সত্যিই তো, একটা অসুস্থ মেয়েকে নিয়ে একটা ফ্যামিলি খালি ব্যস্ত হয়ে উঠবে, এটা কি ঠিক মা? আর তাছাড়া আমি ডিসাইড করেছি আমি অভিকে বিয়ে করব না। এটা তো তোর একার মত মা, অভির সাথে কথা না বলে। অভি আমার কথা শুনবে মা, অভি খুব ভালো, আর তাছাড়া ওর মানার একটা কারণ আছে। কি কারণ? সেটা আমি বলতে পারবো না। অভিকে বিয়ে করে ওর জীবনটা আমি নষ্ট করতে পারি না বাপি। আমাকে ভুল বুঝিস না মা, বিয়ে দিতে চাইছি না তা কিন্তু নয়, আগে সুস্থ হয়ে হোক। তাতে তো অনেক দিন কেটে যাবে বাপি, সবাইকে এতদিন অপেক্ষা করতে পারবে? আর তাছাড়া বিয়ে নিয়ে খালি তোমরা কথা বলছো, অভি তো কথা বলেনি। আমি সত্যিটাকে স্বীকার করে নিয়েছি মা, আমরা দুজন বন্ধু, শুধুই বন্ধু। আগুনটা জ্বলছে জ্বলছে, প্রতিবাদী মনে জেগে উঠছে উঠছে, জেগে
প্রতিঘাত কিস্তিমালা